তখন প্রায় রাত্রি ৯টা বাজে। শাশুড়িমা শারদা পায়চারি করে কিছু বলছিল, আর বৌমা অনামিকা বিছানার উপরে বসে সেটা লিখছিল। মা, তাহলে কি কাল মন্দিরে ৫০০ লোক আসবে? যেহেতু নতুন বছর, তো হতে পারে অনেকেই আসবে। এলে তো আমাদেরই ভালো লাগবে, তাই না? আমরা যা হিসাব লাগাচ্ছি তার থেকে যদি কম আসে বা তার থেকে বেশি আসে, যেন খাবারে কমতি না হয়। বাড়লে অনাথ আশ্রমে দিয়ে আসবো, সবাই যেন পেট পুড়ে খাবার খেয়ে যেতে পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি মা। মন্দিরে প্রসাদ বিতরণ করার আগেই আমরা অনাথ আশ্রমে গিয়ে সেখানে কতজন খাবার আছে সেটা গুনে আমরা হিসেব লাগাবো। এক একটা প্লেটের কত করে খরচা পড়বে, তারপর পেট পুড়ে তাদেরকে খাবার খাওয়াবো। এই বলতে চাও? হ্যাঁ মা, এরকম বলবেন না যে আমি ভেবেছি। আপনিও একই কথা ভেবেছেন। আমাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করে নেব কি? ঠিক আছে বৌমা, যা ভেবেছ ভালোর জন্যই ভেবেছ, কিন্তু আমরা অনাথ আশ্রম যে যাব, সেখানে লোকেরা আমাদের থেকে আরো অনেক আশা করবে, সেটাই তো দুঃখ। যদি তাই হয় তাহলে বিনা কোনো সমস্যাতেই আমরা লেমন রাইস নিয়ে গিয়ে সবার মধ্যে বিতরণ করব, আর তার থেকে কিছুখানি নিয়ে মন্দিরেও চলে যাব। যারা সেখানে আসবে সেখানে খেয়ে নেবে। তুমি যখন করবে সব ভালোই হবে। একবার চলুন না, আপনার ছেলে আর বাবার সাথে কথা বলে নি। চলুন মা, চলুন। এই বলাবলি করে শাশুড়ি বৌমা বাড়ির থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে দাদু প্রসাদ নাতি নাতনি হরিশ আর ভাবনার সাথে বসে আগুন জ্বালিয়ে গল্পগুজব করছিল, আর সেই দরুন বেশ হাসি ঠাট্টাও চলছিল। একবার দেখো বাবাকে, বাচ্চাদের সাথে সে কতই না আনন্দ নিচ্ছে। সারা দিন চাষের জমিতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েন, সেই ক্লান্তি দূর করার জন্যেই এভাবে হাসি ঠাট্টা করছেন মা। হ্যাঁ গো বৌমা, এই বয়সে এসে নাতি পুতিদেরকে দেখে মন শান্ত হয়। ছেলে বৌমার কথা কোথায় মনে পড়ে। হ্যাঁ মা, সে কথা ভালো করে জানি। একবার হরিশ আমার কোনো কথাই শুনছিল না, খুব দুষ্টুমি করছিল। তখন বলেছিলাম আমি তাকে দুষ্টুমি করলে হস্টেলে পাঠিয়ে দেবো। সেটা শুনেই বাবা ভীষণ রেগে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, হরিশ ভয় পেয়ে গেছিল, তারপর শরীর গরম হয়ে যায়। কত হাসপাতাল আমরা ছুটেছি, মনে আছে বৌমা? সেটা কি আর ভুলতে পারি মা? শাশুড়ি বৌমার মধ্যে কথা চলছিলই, ততক্ষণে রমেশ বাইকে করে বাড়ি ফিরে আসে। শাশুড়ি বৌমা রমেশকে দেখে ভীষণ আনন্দিত হয়। বৌমা, ছেলে বাড়ি ফিরেছে, স্নানের জল গরম করে দাও, আর খাবার জন্য কিছু গরম গরম বানিয়ে দাও। আচ্ছা বেশ মা। এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। যেখানে আগুন জ্বলছিল সবার সাথে বসার জন্য শারদা সেখানে চলে যায়। রমেশও সেখানেই আসে। বাবা রমেশ, মেকানিকের কাজ করে সারা দিন তুমি ক্লান্ত হয়ে গেছো, যাও গরম জল করা আছে, তুমি স্নান করে নাও। অনামিকা তোমার জন্য গরম গরম খাবার বানাচ্ছে, খেয়ে নাও। ঠিক আছে মা, তোমরা খাবার খেয়েছো? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমরা সবাই খেয়েছি, তুমি আর বৌমাই বাকি। যাও স্নান করে গরম গরম খাবার খেয়ে নাও, ঠান্ডাটা বেশ পড়েছে। হ্যাঁ বাবা, তুমি যাও। আমাকে আর বোনকে তো মা আজ অমলেট বানিয়ে দিয়েছিল, আমরা খুব মজায় আজ অমলেট খেয়েছি। আচ্ছা বেশ বাবা, আমিও তাহলে ভেতরে যাই, গরম গরম অমলেট খেয়ে আবার ফিরে আসবো। এ কথা বলে রমেশ ঘরের ভেতরে চলে যায়। শারদা বাচ্চাদেরকে দেখে, হ্যাঁ গো, চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুমোতে যাই। আমি এখন ঘুমোতে যাবো না ঠাম্মা, দাদু আমাদেরকে খুব মজার গল্প শোনাচ্ছিল, আর তা শুনেই আমরা সবাই হাসছিলাম। হ্যাঁ ঠাম্মা, আমিও এখন ঘুমোতে যাব না। দাদু আমাদেরকে বেশ ভালো ভালো গল্প বলছিল, সেগুলি আমরা এখানে বসে শুনবো। কালকে নতুন বছরের প্রথম দিন, সকাল সকাল উঠে আমাদেরকে পুজো করতে হবে। মন্দিরে গিয়ে সবার নামে প্রার্থনা করে সেখানে আমরা 500 জনকে অন্নদান করব, বুঝেছো? হ্যাঁ বাচ্চারা, ঠাকুমা ঠিকই বলছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সে কথা ভুলে গেছিলাম, আর মাথা থেকে সব বেরিয়ে গেছিল। কালকে তো নতুন বছর, চলো চলো তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। দাদু, আজ আমি তোমার সাথে ঘুমবো। দাদু দাদু, আমিও আজকে তোমার সাথেই ঘুমবো, ঠাকুমার সাথে ঘুমবো না। আচ্ছা আচ্ছা, যাও তোমরা দুজনেই আজকে দাদুর সাথে ঘুমো। এরকমটা বলে শারদা মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে বাচ্চারা আর প্রসাদ
হাসতে লাগে। দাদু, ঠাকুমা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজ আমরা সবাই একসাথে ঘুমোবো, চলো ভেতরে যাই। এরকমটা বলে তারপর তারা সবাই ভেতরে যায়। ওদিকে রান্নাঘরে রমেশ খাবার খাচ্ছিল। অনামিকা গরম গরম অমলেট বানিয়ে এনে রমেশের পাতে দেয়। তারপর সে গিয়ে রমেশের পাশে বসে। অনামিকা, তুমি কেন বসে আছো? তুমিও খেয়ে নাও। সে আমি খাবো, আগে বলো এই আম ডালটা কেমন হয়েছে? খুব ভালো অনামিকা, অনেকদিন পরে তোমার হাতের এত ভালো ডাল খেলাম। রমেশ আর অনামিকা এভাবে গল্পগুজব করতে করতে খাবার দাবার খায়। সারদার ঘরে গিয়ে মাটিতে ভাবনা একটা মাদুর পাতে। এবার আমরা একসাথে শুয়ে গল্প শুনতে পাবো। বাচ্চাদের এরকম কথা শুনে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। তারপর সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। তখন প্রায় সকাল 5টা বাজে। অনামিকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গরম জলের হিটারটা অন করে দেয়। শাশুড়ি মাও ঘুম থেকে উঠে সোজা অনামিকার কাছে যায়। বৌমা, আমি গোবরটা নিয়ে আসি। এই ঠান্ডায় যাবেন মা? আমি কালকেই রং নিয়ে এসেছি, জল ছিটিয়ে তার উপরে ভালো করে আলপনা দিয়ে দেব। উৎসবের দিনে শুধু রং? ভালো করে গোবর দিয়ে লিপে উঠোনটাকে পরিষ্কার করতে হবে। আমি গোবর নিয়ে আসছি। এই বলে সারদা সেখান থেকে চলে যায়। শাশুড়ি মার ফিরে আসার আগেই আমাকে পরিষ্কার করে রাখতে হবে। এরকমটা বলে অনামিকা সারা উঠোন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এক বালতি জল এনে সেখানে ঢেলে দেয়। যতক্ষণে মা আসবে ততক্ষণে উঠোনটা সব ঠিক হয়ে যাবে। অনামিকা এই কথা ভাবছিলই ততক্ষণে ঝুড়িতে করে গোবর নিয়ে সারদা বাড়ি ফিরে আসে। এই নাও বৌমা, গোবর নিয়ে এসেছি। ভালো করে উঠোনটাকে লিপে দাও, তারপর আলপনা দিও। আলপনার ডিজাইন কিন্তু ভালো হওয়া চাই। আচ্ছা বেশ মা, যেমনটা আপনি বলবেন। এরকম বলাতে সারদা আনন্দিত হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অনামিকা ভালো করে গোবর জল দিয়ে উঠোনটা লিপে দেয়। তারপর সারদা আলপনা দেওয়ার জন্য রং নিয়ে আসে। শাশুড়ি বৌমা মিলে বিশাল বড় একটা আলপনা আঁকে। অনামিকা তাতে ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার লিখে দেয়। দেখতে খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, আপনি বাচ্চাদেরকে ঘুম থেকে তুলুন, আমি আপনার ছেলেকে জাগাই। এই বলে শাশুড়ি বৌমা সেখান থেকে চলে যায়। সারদা বাচ্চাদের কাছে যায়, দেখে বাচ্চারা আর প্রসাদ আরাম করে ঘুমিয়ে আছে। সে যেদিনে হোক না কেন, খাবে আর ঘুমোবে। হ্যাঁ, এর মাঝে কাজের জন্য কে যায় শুনি? বলতে বলতে প্রসাদ চোখ খোলে। সারদা ভয় পেয়ে যায়। তুমি উঠে গেছো? আমি তোমার থেকে আগেই উঠেছি, কিন্তু উঠে আমি করতাম কি, তাই বাচ্চাদের সাথে শুয়েছিলাম। আমি বাচ্চাদেরকে ওঠাচ্ছি, তুমি গিয়ে স্নান করে নাও। এটা বলার পরেও প্রসাদ শুয়েই ছিল। সারদা, আমি চাইছিলাম আজ তুমি আমাকে মাথাটা ধুইয়ে দাও। নতুন বছর বলে কি আমাদের বয়সটা তুমি ভুলে গেছো? আহা সারদা, এভাবে তুমি না বলো না। তাহলে একটা স্টুল নিয়ে গিয়ে উঠোনে বসো, আমি তেল নিয়ে আসছি। একথা শুনে প্রসাদ খুশি খুশি সেখান থেকে চলে যায়। হরিশ, ও ভাবনা, ওঠো। এভাবে যদি বছরের প্রথম দিনে ঘুমো তাহলে সারা বছর ঘুমোবে। ওঠো ওঠো। একথা শুনে হরিশ নিজের চোখ খুলে আনন্দিত হয়ে বলে, আমি তো উঠেই গেছি ঠাম্মা, শুধু এমনি শুয়েছিলাম। তাহলে কি তুমি দাদুকে নিয়ে স্নান করাতে যাচ্ছ? তোমাদের দাদু ওরকমই, তিনি কখনো পাল্টাবেন না। ওঠো ওঠো বাচ্চারা, ওঠো, না হলে তোমার মা ঠান্ডা জল এনে ঢেলে দেবে। পরে বলো না কিন্তু আমি বলিনি। এভাবে বলাতে হরিশ আর ভাবনা তাড়াতাড়ি করে উঠে পড়ে, এই ভেবে যে সত্যি সত্যি মা যদি ঠান্ডা জল এনে ঢেলে দেয়। তা দেখে সারদা মুচিমুচি হাসে। ওদিকে প্রসাদ উঠোনে স্টুল নিয়ে বসেছিল। সারদা গরম তেল নিয়ে যায়। ঠান্ডায় বসে বসে কাঁপছিল প্রসাদ। সারদাকে দেখে খুব আনন্দিত হয়। তারপর সারদা খুব প্রেম ভালোবাসার সাথে তাকে তেল লাগিয়ে দেয়। ওদিকে অনামিকা বাথরুমে যায়। সেখানে গিয়ে দেখে দুই বাচ্চাতে ঝগড়া করছে, আগে আমি স্নান করব বলে। তারপর অনামিকা তাদেরকে বেশ ভালো করে গরম জল করে স্নান করিয়ে দেয়। বাড়িতে বেশ ভালোই সময় কাটছিল। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 8টা বেজে যায়। তারপর শাশুড়ি বৌমা নতুন জামা কাপড় পরে লেমন রাইস বানিয়ে সেটাকে নিয়ে মন্দিরে চলে যায়। সেখানে পুরোহিত মশাই শাশুড়ি বৌমাকে দেখে বলেন, মা, আগে আমরা এটাকে ঠাকুরের সামনে নৈবেদ্য দেব, পরে যে ভক্তরা আসবে মন্দিরে তাদের হাতে একটু একটু করে প্রসাদে দিও।
আচ্ছা বেশ পুরোহিত মশাই। তারপর সেই লেমন রাইস সারদা দিয়ে দেয়। পুরোহিত মশাই সেটা নিয়ে গিয়ে দেবী মার সামনে নৈবেদ্য রূপে দেয়। শাশুড়ি বৌমা পুরো পরিবার ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে, দেবী মা, আমাদের ওপরে আশীর্বাদ করো যেন আমরা এভাবেই চিরজীবন সুখে থাকি। মা, আশীর্বাদ করো যেন আমরা চিরজীবন এভাবেই আনন্দে থাকি। এভাবে শাশুড়ি বৌমা সেখানে প্রার্থনা করে। পুরোহিত মশাই তাদের চাপানো প্রসাদ তাদের কাছে এনে দেয়। শাশুড়ি বৌমা সেখানে আসা সবই ভক্তদেরকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেয়। বাচ্চারা হরিশ আর ভাবনা খেলা করছিল। প্রসাদ আর রমেশ মন্দিরের প্রাঙ্গণে একটি গাছের তলায় বসে সুখ দুঃখের কথা বলছিল। আর এভাবে শাশুড়ি বৌমা মন্দিরের প্রাঙ্গণে বসে বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটায়। তাহলে আপনারা এবছরের প্রথম দিনে কি এমন স্পেশাল করলেন কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটি গ্রামে অমৃতা আর অনামিকা দুজন যমজ বোন থাকত। বাড়িতেও এরকম অনেকবার হতো যে তাদের মা বাবা সুদর্শন এবং কাবেরী এটা বুঝে উঠতে পারত না যে কে অমৃতা আর কে অনামিকা। যখন তারা দুজনে রাস্তায় বেরোতো, লোকেরা তাদেরকে অবাক হয়ে দেখত। একদিন দুধওয়ালা গুরু তাদের বাড়িতে আসে। গুরু, আজ তুমি আমাদের বাড়িতে? আজকে বড় দিদির আশীর্বাদই আছে, তাই 1 লিটার দুধ বেশি লাগবে, এরকমটা অনামিকা এসে আমায় বলে গেছিল। তাই বুঝি? 1 মিনিট দাঁড়াও তো। অনামিকা, অনামিকা, এরকমটা সে বলছিলই, ততক্ষণে সেখানে অমৃতা আসে। গিন্নিমা, ওই দেখুন ছোট দিদি অনামিকা আসছে। হ্যাঁ রে অনামিকা, দিদির আশীর্বাদী 1 লিটার দুধ বাড়িতে বেশি লাগবে এ কথা গুরুর বাড়িতে বলেছিস? সে কথা জিজ্ঞাসা করছিলই, ততক্ষণে মনে মনে হাসতে হাসতে অনামিকা সেখানে এসে পড়ে। তা দেখে অমৃতাও সেখানে দাঁড়িয়ে হাসতে লাগে। কাবেরী আর গুরু দুজনেই দুই বোনকে এভাবে হাসতে দেখে একটু অবাক হয়ে যায়। তাই দেখে দুই বোন চুপ করে যায়। মা, তুমি আমাকে ডাকলে বলে আমি বাইরে বেরিয়ে এলাম। আমি অমৃতা, কিন্তু এই যে বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে, এ আমাদের ছোট বোন অনামিকা। গিন্নিমা, এই দুধটা আপনি নেবেন না আমি যাব? সে জিজ্ঞাসা করছিলই, ততক্ষণে সেখানে সুদর্শন এসে পড়ে। দুই যমজ বোনের মুখে সব কথা শুনে সে খুব জোরে জোরে হাসতে লাগে। এসব দেখে কাবেরীর মুখ হাড়ি হয়ে যায়। তারপর রেগেমেগে, আহা, অনেক হাসি হলো, এবার একবার বলো দেখি যে গুরুর কাছে 1 লিটার দুধ বেশি নেব কি নেব না? নিয়ে নাও কাবেরী, আজকে আমাদের বড় মেয়েকে দেখতে শহর থেকে সারদা আর তার পরিবার আসছে যে। আরে হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তী বাবু তো বলেছিলেন। ও গুরু, 1 লিটার দুধ তুমি আমাদেরকে আজকে বেশি করে দিয়েই দাও। মা, তুমি তো বলে দিলে দুধ দেওয়ার জন্য, আর গুরু কাকা দুধ দিয়েও দেবেন, কিন্তু কোথায় দেবেন? তোমার হাতে না তোমার শাড়িতে? একথা বলাতে কাবেরী নিজের মেয়েদেরকে রেগেমেগে দেখে। তারপর তাদেরকে একটু বকাঝকা করে আর সে ঘরের ভেতরে চলে যায়। অমৃতা আর অনামিকা মুচিমুচি হাসে। কাবেরী চুপচাপ বাসন এনে গুরুর সামনে সেটা রেখে দেয়। গুরু তার মধ্যে দুধ ঢেলে দেয়। বাবু, এভাবে যদি ছোট দিদিমণি ইয়ার্কি ঠাট্টা করে, যে ছেলে আসবে দেখতে তার সাথেও করতে পারে। ছেলে ভয়ের চোটে পালিয়ে না যায়, একটু লক্ষ্য রাখবেন এনাদের ওপরে। গুরু এভাবে বিনামূল্যে উপদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর প্রায় 1 ঘন্টা পরে সারদা, প্রসাদ আর রমেশ একটি গাড়িতে বসে তাদের বাড়িতে আসে। সুদর্শন এবং কাবেরী সারদা এবং তার পরিবারের অপেক্ষাই করছিল। তাই তারা খুব আন্তরিকতা দেখিয়ে ঘরের ভেতরে তাদের আমন্ত্রণ জানায়। ঘরের মধ্যে রাখা কাঠের চেয়ারের ওপরে তারা সবাইকে বসায়। কাবেরী ভেতর থেকে গিয়ে জল নিয়ে এসে সবাইকে জল খাওয়ায়। কাবেরী, ভেতরে গিয়ে মেয়েকে নিয়ে এসো, এভাবে বলাতে কাবেরী সেখান থেকে ভেতরে নিজের মেয়েদের কাছে যায়। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে অমৃতা তৈরি হচ্ছিল। অমৃতা, চল মা। মা, দিদির একটু সময় লাগবে, ততক্ষণ আমি এসে বসবো কি? বাবা বলেছেন না কোনো রকমের দুষ্টুমি করবে না, তুমি চুপচাপ এখানেই বসো। একথা বলে ঘরে রেডি হচ্ছিল অমৃতা তাকে সঙ্গে করে নিয়ে নেয় এবং অনামিকাকে ঘরের ভেতরে রেখে বাইরের থেকে তালা লাগিয়ে দেয়। ঘরের ভেতর থেকে রেগেমেগে অনামিকা জোরে জোরে দরজায় কড়া দিতে লাগে। মা, ও মা, দরজা খোলো না, আমিও দিদির আশীর্বাদীটা দেখতে চাই। এভাবে বলা সত্ত্বেও কাবেরী কোনো কথাতেই কান দেয় না।
ভালো করে তৈরি হওয়া অমৃতাকে এনে তাদের সামনে বসিয়ে দেয়। আজ্ঞাকারী আর দেখতে সুশীল অমৃতাকে সকলেই পছন্দ করে। অমৃতা রমেশের দিকে চেয়ে দেখে। রমেশ দেখতে একদম সিনেমার দেবানন্দের মতন ছিল। তাকে দেখে অনামিকার পছন্দ হয়। তারা দুজনে বাগানে চলে যায় একাকিত্বে কথা বলার জন্য। বাড়ির বড়রা বাকি দেনা পাওনার কথা বলে। তারপর সারদা, প্রসাদ, রমেশ খাবার খাওয়ার জন্য এসে বসে। সারদার পরিবার চলে যাওয়ার পরে অমৃতা এসে দরজাটা খোলে। রমেশের নিয়ে এসে ভালো ভালো কথা বলে। যেহেতু সে নিজের জামাইবাবু রমেশকে দেখতে পায়নি, তাই অনামিকা তার মায়ের ওপরে ভীষণভাবে ক্ষেপে যায়। কিন্তু দিদি নিজের বিয়েতে খুশি, তা দেখে অনামিকা সব ভুলে যায়। তারপর আগামী মাসে ভালো একটা মুহূর্ত দেখে অমৃতা আর রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয়। সেই দিনও অনামিকা কোনো দুষ্টুমি না করে এই ভেবে কাবেরী তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দেয়। অমৃতা কাঁদতে কাঁদতে গাড়িতে চেপে বসে, তারপর শ্বশুর বাড়ি চলে যায়। আর এই সব ঘটনা অনামিকা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে। তারপর 2 দিন কেটে যায়। মা, বাবা, দিদিকে ছাড়া যে আমার এখানে একদম ভালো লাগছে না। শহরে গিয়ে আমি একটা চাকরি খুঁজে নিই। তার এই কথাতে দুজনেই মত দিয়ে দেয়। তারপর অনামিকা আনন্দে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। তারপর রমেশ আর অনামিকার 2টি সন্তান হয়, হরিশ আর ভাবনা। একদিন অমৃতা যখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যায়, হঠাৎ করে একটি গাড়ি নিজের সংবরণ হারিয়ে অমৃতাকে এসে ধাক্কা মারে। অমৃতা সেখানেই নিজের প্রাণ হারায়। তা দেখা মাত্রই হরিশ ছুটতে ছুটতে বাড়ি আসে, সারদাকে সব বলে আর সারদাকে সেখানে নিয়ে যায়। ততক্ষণে অমৃতা পরলোক গমন করে গেছিল। সেখান থেকে অমৃতার সব তুলে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। সুদর্শন আর কাবেরের ওপরে যেন আকাশ ভেঙে পড়ে। তারা অমৃতার লাশটিকে ধরে কান্নাকাটি করে। ততক্ষণে সেখানে অনামিকা এসে পড়ে। সবাই তাকে দেখে যেন অবাক। বাচ্চারা মা মা বলে তার কাছে ছুটে যায়। মা, তুমি আমাদের জন্য আবার ফিরে এসেছো না? হ্যাঁ দাদা, মা আমাদের কাছে ফিরে এসেছে। তারা খুব খুশি হয়ে বলে। কিন্তু অনামিকার খুব কষ্ট হয়। সে খুব কান্নাকাটি করে আর ভাবনাকে কাছে টেনে নেয়। সেদিন প্রায় সন্ধে নাগাদ অনামিকার সব শেষ কাজকর্ম করা হয়। সবাই সারদার বাড়িতে জড়ো হয়। অমৃতার ছবিতে মালা টাঙিয়ে তার সামনে প্রদীপ জ্বালানো হয়। ক্ষুধার্ত বাচ্চাদেরকে অনামিকা নিজের হাতে খাবার খাওয়ায়। দাদা, এই মেয়েটিকে একদম অমৃতার মতো। অমৃতা আর অনামিকা 2 যমজ বোন। এ একটু দুষ্টু বেশি, তাই একে ঘরের মধ্যে তালা বন্ধ করে আমরা রাখতাম। সেই জন্য আপনারা একে দেখেননি। বাচ্চারা তো খুব খুশি। তারা ভাবছে তাদের মা তাদের কাছে আবার ফিরে এসছে। তারা তো বুঝতেই পারছে না যে আসল ব্যাপারটা কি হয়েছে। তাদের জন্য তো এটা ভালো কথা। না বাবা, অনামিকা এখানে শুধু 9 দিনের জন্য। 10 দিনের দিন তো সে শহরে চলে যাবে আবার। তখন ভাবুন বাচ্চাদের কি হবে। তারপর আমরা বাচ্চাদেরকে বসিয়ে বোঝাবো আর কি। এসব কথা হওয়ার পরে রমেশ আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে 9টা দিন কেটে যায়। এই 9 দিনের মধ্যে হরিশ আর ভাবনা অনামিকার খুব কাছের হয়ে ওঠে। তার কাছেই খাবার খেত, খেলতো। সারদা, প্রসাদ, রমেশ বাচ্চাদেরকে কত বোঝাতো, কিন্তু তারা শুনত না। তারা অনামিকার গা ঘেঁষা হয়ে রইত। 10 দিনের কাজ শেষ হওয়ার পরে বাচ্চারা যখন রাত্রে ঘুমিয়ে পড়ে, তারপর অনামিকা শহরের বাসে চেপে শহরে চলে যায়। পরের দিন ঘুম থেকে উঠে যখন বাচ্চারা অনামিকাকে দেখতে পায় না, তখন মা মা বলে সারা ঘর খুঁজতে লাগে। আমাদের মাকে চাই, মা কোথায়? মা নেই বাবা, মা মারা গেছে। রাত্রে ছিল, এখন বলছো মারা গেছে। এমনটা বললে মারবো। এভাবে বলাতে সারদা, প্রসাদ, রমেশ বুঝতে পারে যে অনামিকার সাথে তারা ভালোবাসায় কতখানি জড়িয়ে পড়েছে। কিন্তু তারা এই পরিস্থিতিতে করতই বা কি। 2 দিন এভাবেই কেটে যায়। বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, জ্বরে কষ্ট পায়, মা মা করে শুধু ডাকতে থাকে। যতই ডাক্তার ওষুধ করা হোক না কেন, কোনোই লাভ হয় না। দেখুন, আমি যতই ওষুধ দিই না কেন, ওদের জ্বর সারবে না। ওদের নিজের মায়ের প্রয়োজন। এর আগে আরো পরিস্থিতি খারাপ হোক, আপনারা ওই মাকে এখানে নিয়ে আসুন। একথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান। প্রসাদ বাচ্চাদের ওই পরিস্থিতি আর দেখতে না পেরে গিয়ে সুদর্শনকে পুরো ব্যাপারটা খুলে বলে। যখন অনামিকা ব্যাপারটা জানতে পারে, সে সবকিছু ছেড়ে ছুটে বাচ্চাদের কাছে চলে আসে।
সে এসে বাচ্চাদেরকে আদর করে জড়িয়ে ধরে। বাচ্চারাও তাকে দেখে ভীষণ আনন্দিত হয়। মা, তুমি এসেছো? আমরা জানতাম মা, তুমি নিশ্চয়ই ফিরে আসবে। বাচ্চাদের এই কথা শুনে অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। 2 দিনের মধ্যেই বাচ্চারা সুস্থ হয়ে ওঠে। তারা আবার স্কুলে যেতে লাগে। একদিন বাচ্চাদের স্কুলে চলে যাওয়ার পরে শারদা অনামিকার মা বাবাকে বাড়িতে আসার জন্য ডেকে পাঠায়। এবার অনামিকা কি বলবে তার জন্য সবাই অপেক্ষায় থাকে। মা, বাবা, আন্টি, আঙ্কেল, শুধু দিদির বাচ্চাদের জন্য আমি জামাইবাবুকে বিয়ে করতে রাজি আছি। কি বলেন আপনারা? ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা। হ্যাঁ অনামিকা, তুমি ছোট হয়েও আজ অনেক বড় সিদ্ধান্ত নিয়েছ। তোমার মনটা যে খুব বড়। কিন্তু তার এই কথাটা রমেশের খুব একটা পছন্দ হয় না। যেহেতু কোনো উপায় ছিল না, তাই বাচ্চাদের জন্য তাকে অনামিকাকে বিয়ে করতে হয়। শুধুমাত্র দিদির বাচ্চাদের জন্য অনামিকা জামাইবাবুকে বিয়ে করে। বাচ্চাদেরকে ভীষণ আদর যত্ন করে এবং সেই বাড়িতে বৌমা হয়ে থাকতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।